ইসরায়েলের আপত্তি, আমেরিকার চাপ এবং ইরানের শক্ত অবস্থান, এই তিনটা পজিশনকে আপনি একটা সমীকরণের মধ্যে নিয়ে আসার মতো সক্ষমতা পাকিস্তানের কতটা আছে? আর কি মারবে? মারার তো আর কিছু নেই, শুধু মানুষ তাহলে গাজার মতো করে ফেলতে হবে, রাইট? সব এছাড়া তো কিছু করে না। এটা করলে ওয়ার্ল্ড একটা ইম্প্যাক্ট হবে। ইরানের স্পিকারকে হয়তোবা ইউএসএ এক ধরনের কেনার চেষ্টা করতেছে তাদের ক্যান্ডিডেট হিসাবে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে জানি যে প্রসঙ্গটি ডক্টর খালেকুজ্জামান উত্থাপন করেছেন, সেটা হলো আপনি মিডিয়েটর করলেন, কিন্তু সাফল্যের সম্ভাবনা কতটুকু? কারণ এইখানে তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ: ইসরায়েলের আপত্তি, আমেরিকার চাপ এবং ইরানের শক্ত অবস্থান। এই তিনটা পজিশনকে আপনি একটা সমীকরণের মধ্যে নিয়ে আসার মতো সক্ষমতা পাকিস্তানের কতটা আছে? এটা এটা প্রফেসর খালিকুজ্জামান যা বলেছেন যে গ্র্যাভিটি, যেটা আর কি স্টেট গ্র্যাভিটি। আপনি দেখেন, এর সাথে আমি একটু কুইকলি এটা জবাব দেওয়ার আগে আমি বলি, প্রেসিডেন্ট পুটিনও কিন্তু অফার করছিল যে সে এটা করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট পুটিনের সম্পর্ক হলো কি, ইনডাইরেক্টলি প্রেসিডেন্ট পুটিন ইজ ফাইটিং আমেরিকা ইন ইউক্রেন, ইনডাইরেক্টলি। সো এইসব কারণে ইভেন ইন ইরান অলসো তাদের টেকনোলজি ইউজ হেল্প করতেছে উইথ স্যাটেলাইট ইনফরমেশন এন্ড আদার সবকিছু দিয়া। সুতরাং তারা এটা তারা দে আর নট সুইটেবল ক্যান্ডিডেট ফর, মানে নিরপেক্ষ নয়, তারা নিরপেক্ষ নয়, সবচেয়ে বড় কথা তারা নিরপেক্ষ নয় বলে সুইটেবল ক্যান্ডিডেট। এখন যেটা বলি ভাই, যুদ্ধ তো কোনো সময় কারোর জন্যই ভালো না। কোনো যুদ্ধে উইন কেউ করে না ইন টার্মস। কারণ আমরা যদি এই ছোটভাবে দেখি, এই যে 4 সপ্তাহের যুদ্ধ জিতলো কে? আমি তো দেখি না। বিলিয়ন্স অফ ডলার আমেরিকার খরচ হলো, আমেরিকানরা লাইফ দিল, সোলজাররা জীবন দিল। আমেরিকার অর্থনীতিতে কি সমস্যা? আমি ওই গাড়ির তেল ভরতে গেছি, 15 গ্যালন সুপিরিয়ার তেল নিছি, $1 করে বেশি, একদম $75, $5 করে। এই যে ইকোনমিতে যে আমাদের ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের যে এগ্রিকালচারে যে 8%, পোস্টাল ডিপার্টমেন্টে 8% করে সারচার্জ দিচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে। এই যে সুতরাং আমেরিকা এফেক্ট হচ্ছে, যদি আমেরিকা যুদ্ধটা করছে ইসরায়েলের জন্য। আর ইসরায়েল কি করছে? ইসরায়েল একটা ছোট্ট দেশ, এই যে যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের নিউক্লিয়ার ইয়েতে বোমা ফালানো হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে। আর ইরানের তো ক্ষতি হচ্ছে, 10,000-এর উপরে লক্ষ্যবস্তুতে তাদেরকে হামলা করা হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা। তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হয়েছে। আমেরিকা অ্যাকর্ডিং টু ইউএস, তাদের নেভি অ্যান্ড আদার্স সবগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, অনেক কিছু ক্ষতি হয়েছে তাদের। সুতরাং সবকিছু এটাতে ক্ষতি। এখন সবাই, আমার মনে হয় আমেরিকাও দেখছে যে ওয়ার্ল্ড যে ইকোনমিতে যে ইম্প্যাক্ট হচ্ছে, এটা দীর্ঘদিন সাস্টেইন করাটা ঠিক হবে না, বিশেষ হরমুজ প্রণালী বন্ধের ফলে। হ্যাঁ, 1। 2 নম্বর, আমেরিকার যে সেকেন্ড অপশন, যে বুট অন দি গ্রাউন্ড, দ্যাটস অলমোস্ট ইম্পসিবল। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কোনোদিন লং টার্ম যুদ্ধে যাবে না, সেটা প্রমিস করে নির্বাচিত হয়েছে। এবং লং টার্ম যুদ্ধের যে ব্যাপারটা আমরা ভিয়েতনামে দেখছি, আমরা ইরাকে দেখছি, এটা আরো বড় সিরিয়াস হবে। কারণ এদের জনসংখ্যা বেশি, ইরানের কান্ট্রি অনেক বড়, এদের পিছিয়ে রাশিয়া এবং চায়না অস্ত্র দিয়ে হেল্প করতেই থাকবে। সুতরাং আমেরিকার একটা লং টাইম একটা যুদ্ধ শুরু হবে, যার জন্য আমেরিকান ইকোনমি এবং সবার জন্য ক্ষতি হবে। সুতরাং এটা ইউএস এর জন্য একটা অপশন না। সুতরাং ইউএস চাচ্ছে যে এটার একটা সমাধান যত দ্রুত হয় তত আমেরিকান ইকোনমির জন্য ভালো, মিডল ইস্ট গালফ কান্ট্রির জন্য ভালো, তার ফ্রেন্ড গুলোর জন্য। গালফ কান্ট্রি গুলো তো এফেক্টেড হয়ে যাচ্ছে, কারণ সেখানে ওরা ইরান এটাকে ব্রডেন করে ফেলছে। আর ইসরায়েলের জন্য আমার মনে হয় যতটুকু ক্ষতি করছে বা এর চেয়ে বেশি ক্ষতি করার সম্ভাবনা নাই ইরানের। কারণ আর বাকি সব আছে, মাটির নিচে আছে, আর এমনি জেনারেল পাবলিক আছে। সুতরাং ওখানে গেলে ইসরায়েল হ্যাজ নো পাওয়ার টু হ্যাভ বুট অন দি গ্রাউন্ড, রাইট? ওখানে গিয়ে যুদ্ধ করে, এটা হলে ইসরায়েলের তাহলে মরণ কামড় হবে, একদম শেষ হবে। সুতরাং সব তিনও পার্টির কিন্তু বেস্ট ইন্টারেস্ট যুদ্ধটা এখন বন্ধ করা। সেই হিসাবেই আমার তো মনে হয় এই মুহূর্তে কিছু অ্যানালিস্টের মধ্যে এই মুহূর্তে ইরান হ্যাজ এ লিটল বিট মোর লেভারেজ, অলদো তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। লেভারেজ ইন এ সেন্স, তারা যদি মনে করে যে ইউএস উইল নট সেন্ড বুটস ইন দি গ্রাউন্ড, রাইট, তাহলে এটা তাদের একটা জিত। 2 নম্বর হলো যে রিজিম চেঞ্জের যার জন্য যুদ্ধটা শুরু করা হলো, এই রিজিমটা সার্ভাইভ করে ফেলছে এখন পর্যন্ত। আর যাদেরকে দিয়ে এটাকে রিজিম সরাতে চেয়েছিল,
হাজার হাজার লোককে তারা কন্টেইন করে ফেলছে, মেরে ফেলছে। সুতরাং তারাও এখন সাহস করবে না যে আরো কিছু করতে। আর যে নর্দার্ন বর্ডার যে কুদ্রিস আছে, ইরানিয়ান, ইরাকি, টার্কি, ওই কুর্দিশদের একত্র করে যে একটা কিছু করবে এটা সম্ভব না। এই জন্য টার্কি এর পিছনে সাংঘাতিক ভাবে পিছনে লাগবে, কারণ এটা টার্কির সিকিউরিটি ইন্টারেস্ট ইনভলভ, ইরাকের সিকিউরিটি ইন্টারেস্ট ইনভলভ। সব দিকে বিবেচনা করে ইট ইজ ইউএস ইন্টারেস্ট জাস্ট টু স্লো ডাউন। আর কি মারবে, মারার তো আর কিছু নেই, শুধু মানুষ তাহলে গাজার মতো করে ফেলতে হবে, রাইট? সব, এছাড়া তো কিছু করে না। এটা করলে ওয়ার্ল্ড একটা ইম্প্যাক্ট হবে। আর 2 নম্বর হলো ইরানের, সুতরাং ইরানের একটা এখন, যার জন্য যখন ওইসব 15 পয়েন্ট যখন গেছে, আমরা এটা হয়তো আপনার আলাদা আলোচনা করবেন, যখন গেছে তখন তারা বিবেচনা করতেছে। এখন আমার মনে হয় যে নেগোসিয়েশন একটা হবে, আমার ধারণা ওকে, নেগোসিয়েশন একটা হবে। এবং যিনি, যে প্রেসিডেন্ট ট্রাম্প যে 80th এয়ারবর্ন যে ইয়েদেরকে পাঠাচ্ছে ওখানে, এটা আমার মনে হয় এটা একটা প্রেসার ক্রিয়েট করার জন্য, এটা আপনার সময় নেগোসিয়েশনের জন্য সব সময় এটা একটা ট্রেডিশন, এটা একটা স্ট্র্যাটেজি, যে আপনি যখন নেগোসিয়েট করতে হবেন, নেগোসিয়েট উইথ ফোর্স অ্যান্ড স্ট্রেংথ, না হলে আপনি আমার কথা শুনবেন কি জন্য? সেই জন্য তাদেরকে এইভাবে 80th এয়ার ব্রিগেডকে নেওয়া হচ্ছে ওখানে, এবং একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে সেই প্রেসারের পক্ষে। ফলে ইরান যদি একটু সফট হয় সেটা হবে। সুতরাং আমি মনে করি এটা সব পার্টিগুলো এখন শুড বি ইন্টারেস্টেড to close it as soon as possible for the greater interest of all involved parties, including Middle East countries, Gulf countries. ওকে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানি যেটি আপনি শেষ করতে চেয়েছেন সেই সময়টাতে, সেটা হলো ইসরায়েলকে ইনভলভ করা হয়নি কিংবা সেই পরিমাণে করা হচ্ছে না, তাদের সেখানে আপত্তি থাকতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম পাকিস্তান অলরেডি রেজাল্ট দিতে শুরু করছে। তারা যদি ইসরায়েলকে বুঝে শুনে ইসরায়েলের হিট লিস্ট থেকে অন্তত ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার নামটা কাটিয়ে নিতে পারে, তাহলে তো ইসরায়েলকে সংশ্লিষ্ট করাই হলো, কিংবা তারা এই আলোচনাটা সফল হোক সেটা চাওয়ার উদ্দেশ্য থেকে তো এই কাজটি করছে। নট নেসেসারিলি, আমার মনে হয় না যে এই জন্য করেছে এক্স্যাক্টলি ইসরায়েল। ইসরায়েল মানে তারা যে ধ্বংসযজ্ঞ সেটা চালিয়ে যাবে। এখন কিছুটা আমেরিকাকে মানে বিগড়িয়ে না দেওয়ার জন্য এখন হয়তো তাদের উইশ লিস্ট আপাতত তারা মানে অনার করেছে ফর দ্য টাইম বিং। কারণ তারা যদি কথা বলুক, কিন্তু ইসরায়েল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আসলে ওদের সাথে কোনো নেগোসিয়েশন না, আমাদেরকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে এবং আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। সুতরাং আপনি যেটা বলছেন যে তাদের নাম আপাতত উইথড্র করেছে বলেই ইসরায়েল নেগোসিয়েশনে রাজি, এটা আমার মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, আরাকচি তো আসলে মিলিটারি পার্সন না, তার নাম যে আসলেই ছিল লিস্টে সেটারও কোনো গ্যারান্টি আমি দেখি না, কারণ উনি তো একজন ডিপ্লোম্যাট। আর মানে ইরান যাদেরকে, সরি, ইসরায়েল যাদেরকে নাম ধরে ধরে হত্যা করে, দেখুন গতকাল হত্যা করলো হলো আপনার যে নেভি চিফ, নেভাল চিফ যে হচ্ছে আলী রেজা টিংসিরি, হ্যাঁ, ট্যাংসিরি, তাকে। তার আগে করলো হলো এই যে লারিজানিকে, তাই না? তারা তো সবাই হচ্ছে লিডারশিপ পজিশনে, ইন দ্য সেন্স যে তারা কিছুটা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক, তারা ডিসিশন মেকিং এর লোক। আরাকচি সে অর্থে ডিসিশন মেকার না, তিনি একজন ডিপ্লোম্যাট। আরেকজন হচ্ছে যার কথা আপনি বললেন যে বাগের কি নাম ওনার, গালিবাব, বাগের গালিবাব, উনিও আসলে হচ্ছে স্পিকার পার্লামেন্টের। ইনফ্যাক্ট গালিবাপের কথা যখন উঠছিল বারবার, ইউএসএ তার সাথে নেগোসিয়েশন করছে বলে প্রচার হচ্ছিল, তখন আমার সন্দেহ হচ্ছিল, এখনো হয়, ইউএসএ কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা কিন্তু ভিতরে ভিতরে লোকজন কেনার চেষ্টা করবে ইরান থেকে, যে তুমি ইউ বিকাম আওয়ার নেক্সট রদ্রিগেস, মানে ডেলসি রদ্রিগেস আর কি, যেটাকে বলে ভেনেজুয়েলার। এরকম কিছু উদ্যোগও থাকতে পারে। কারণ হচ্ছে তার সঙ্গে যে নেগোসিয়েশন হচ্ছিল, এটা আমার আলোচনার থেকে মনে হয়েছে ইরানের অন্যান্য লিডারশিপ ইনক্লুডিং আরাকচি, তারা কিন্তু অ্যাওয়ার না, তারা এটা লাইক করে নাই। তারা বলছে না, আমাদের কোনো লিডারশিপের সাথে আলাপ হচ্ছে না। তো এইখানে এই যে স্পিকার, আমার ধারণা তারা তাকে আবার আমেরিকার নিজস্ব ক্যান্ডিডেট হিসাবে ভিতরে ভিতরে তাকে অনেকটা বসে আনতে পেরেছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে।